আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে রয়েছে আমি শাকিল হাসান মৃদুল। আজকে তোমাদের সামনে সাধারণ জ্ঞানের আরেকটা এক্সক্লুসিভ লেকচার নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে একটু জানতে চাইবো আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং পিছনের বোর্ডটাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটাতে যুক্ত হয়ে যাও। যারা প্রথম লেকচারটা করেছিলে তাদের জন্য আজকের এই লেকচারটা কতটা গুরুত্ব বহন করবে তোমরা বুঝতে পারবে। কারণ আগের লেকচারটা যদি তুমি খুব ভালো মতো করে থাকো তাহলে এই লেকচারটা তোমার ক্ষেত্রে পানির মতো সহজ লাগবে এবং তোমার বুঝতে সুবিধা হবে। তো সবাইকে একটু বলবো ক্লাসটাতে দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যাও। আমরা খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে প্রবেশ করব। একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে। ওকে, একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে। দ্রুত সময়ের ভিতরে সবাই ক্লাসটাতে যুক্ত হয়ে যাও। আমরা খুব অল্প সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে। খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে প্রবেশ করব আমরা। আজকের আমাদের লেকচারটা হচ্ছে নদ নদী, নদী রিলেটেড যে টপিকগুলো পরীক্ষায় আসে বা যে জায়গা থেকে পরীক্ষায় আসে, এই ক্লাসের পর যারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করবে তাদের এই টপিকে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমরা আগের ক্লাসে মানচিত্র দিয়ে কীভাবে বাংলাদেশ বিষয়াবলী মনে রাখতে হয় তেমনি একটা টপিক হচ্ছে নদ নদী, এইটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে পড়ব। একটু সবাই দ্রুত সময়ের ভিতরে ক্লাসটাতে যুক্ত হয়ে যায়। আমরা খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে প্রবেশ করব। একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে। আর সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরাও ক্লাসটাতে যুক্ত হতে পারে। এই ক্লাসের মাধ্যমে আমরা নদী কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে এবং যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এইটা আমরা খুব সুন্দর করে সমাধান করব। ওকে, কয়েকজনকে দেখতে পাচ্ছি, বাকিরা একটু দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যাও। আমরা আজকে যে টপিকটা পড়ব এই টপিকটা হচ্ছে নদ নদী, বাংলাদেশের নদ নদী। যারা প্রথম লেকচারটা আমরা সুন্দর করে করেছি, প্রথম লেকচারটা যারা আমরা সুন্দর করে করেছিলাম, শেষ পর্যন্ত ছিলাম, তাদের ক্ষেত্রে এই নদ নদীটা অনেক সহজ হবে বুঝতে এবং মনে রাখতে। দেখবে কিভাবে কত সহজে তোমরা এই নদ নদীটা মনে রাখতে পারো। তাহলে আমরা জানি আমাদের এই দেশটি হচ্ছে নদীমাতৃক দেশ, আমাদের দেশটি হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। এই বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, অসংখ্য নদী রয়েছে, তাই এই দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। তাহলে নদ, প্রথমে আমাদের মাথায় যে প্রশ্নটা আসে নদ এবং নদী, এই নদ এবং নদীর বেসিক আমরা তেমন কোনো পার্থক্য দেখতে পাই না, কিন্তু এই ব্যাকরণিক একটা পার্থক্য রয়েছে। এটা আমরা মজা করে মনে রাখবো যে হচ্ছে এই নদের পর দেখো কোনো বিভক্তি নেই, নদের পর দেখো কোনো বিভক্তি নেই। সেক্ষেত্রে যেহেতু বিভক্তি নেই, নদের পর কোনো বিভক্তি নেই, কিন্তু দেখো নদী বিভক্তি রয়েছে। যে নামগুলো শেষে দেখবে পদ্মা, তারপর বিভক্তি রয়েছে, যেমন হচ্ছে মেঘনা, এরপরে বিভক্তি রয়েছে, তো এর জন্য এটা হচ্ছে নদী। তেমনি নদগুলো শেষে দেখবে কোনো বিভক্তি নেই, যেমন হচ্ছে কপোতাক্ষ। অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও যেন ক্লাসটাতে সবাই যুক্ত হতে পারে। আর প্রথম দিনের ক্লাসটা যারা করেছো তাদের জন্য এই টপিকটা আজকে অনেক সহজে তোমরা মনে রাখতে পারবে এবং এই টপিক থেকে সব সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, সব সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এই টপিকটা থেকে। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই, আর সময় নষ্ট করব না আমরা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই, আর সময় নষ্ট করব না। তাহলে নদ এবং নদী, দেখো এই বিভক্তিটা রয়েছে বলে এটা হচ্ছে নদী। আর যেমন হচ্ছে ব্রহ্মপুত্র বা হচ্ছে কপোতাক্ষ, দেখো এরপর কোনো বিভক্তি নেই, তো সেক্ষেত্রে এটা হচ্ছে নদ। তো নদ নদীর পার্থক্যটা আমরা
বুঝলাম। তো এখন আমরা যেই বিষয়টা নিয়ে সবসময় ঝামেলায় থাকি, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসে, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসে, এইটা আমরা দেখব। দেখো, এই একটা নদী এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে একটা নদী প্রবাহিত হচ্ছে, যে আমরা যে সমস্যাগুলো ফেস করি এই জায়গা থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে। দেখো, এইটা হচ্ছে একটা পাহাড় বা হচ্ছে যে কোনো একটা শৃঙ্গ, এই জায়গা থেকে একটা নদীর উৎপত্তি হলো, ধরে নিই এটা আমরা হচ্ছে পদ্মা নদী, এইভাবে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে পদ্মা নদী। তাহলে এই যে জায়গাটুকু যেখান থেকে নদীটা উৎপত্তি হলো, এটা হচ্ছে উৎস বা উৎপত্তি, এই জায়গা থেকে নদীর উৎপত্তি হলো, এটা হচ্ছে উৎস, নদীর উৎস, এই জায়গা থেকে নদীটার উৎপত্তি হলো। তারপর আরেকটা ছোট নদী অন্য উৎস থেকে উৎপত্তি হয়ে এই নদীর সাথে মিশে গেল, এই নদীর সাথে মিশে গেল। তাহলে এই নদীর সাথে যে মিশে গেল, অন্য একটা উৎস থেকে উৎপত্তি হয়ে এই নদীটা এই নদীর সাপেক্ষে হবে উপনদী, এই নদীর সাপেক্ষে হবে এটা উপনদী, উপনদী। উপনদী, শাখা নদী, কোন অংশকে নদীর কি বলা হয় এইটা আমরা খুব সুন্দর করে শিখে ফেলবো, এই জায়গা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তাহলে এটা হচ্ছে উপনদী, যে জায়গা থেকে নদীটার উৎপত্তি হলো, এটা হচ্ছে উৎস বা উৎপত্তি। ধরে নিই এটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, তাহলে এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী, কারণ গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি হয়েছে। আমরা সংখ্যায় অনেক কম, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও, যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। দেখো, তাহলে এটা হচ্ছে উৎস, তাহলে অন্য একটা উৎস থেকে নদী উৎপত্তি হয়ে এই নদীর সাথে মিশে গেল এবং এই স্রোতের সাথে মিশে গেল, এইদিকে স্রোতটা প্রবাহিত হতে থাকলো, এটা হচ্ছে উপনদী। তারপর এই নদীটা প্রবাহিত হতে হতে সামনে গিয়ে কোনো প্রাকৃতিক কারণে বা কোনো পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে, ধরে নিই এটা একটা পাহাড়, এখানে বাধাপ্রাপ্ত হয়ে দুই দিক দিয়ে দুইটা স্রোত নিয়ে বের হয়ে গেল, দুইটা স্রোত নিয়ে এই দিক দিয়ে বের হয়ে গেল। তাহলে এই নদীর সাপেক্ষে এই যে স্রোতটা নিয়ে বের হয়ে গেল, এইটা হচ্ছে এই নদীর সাপেক্ষে হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে শাখা নদী। দেখো, তাহলে অন্য উৎস থেকে উৎপন্ন হয়ে এই নদীতে মিশে গেল এই স্রোতের সাথে, এটা হচ্ছে উপনদী। আবার ওই মেইন স্রোতটা নিয়ে বের হয়ে গেল, এইভাবে এইভাবে স্রোতটা নিয়ে বের হয়ে গেল, এটা হচ্ছে শাখা নদী। তারপর এই যে অন্য একটা নদী, দুই বা ততোধিক নদী একসাথে মিলিত হয়ে যে জায়গাটায় মিলিত হয়েছে, এই অংশটুকু হচ্ছে নদী সঙ্গম, নদী সঙ্গম, এই অংশটুকু হচ্ছে নদী সঙ্গম। তারপর এই অংশটুকু হচ্ছে নদী সঙ্গম। তারপর দেখো, দুইটা নদীর মাঝের যে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে বলা হয় দোয়াব, দুইটা নদীর মধ্যবর্তী ভূমি, এটাকে বলা হয় দোয়াব, এই অংশটুকুকে বলা হয় দোয়াব। তারপর এই নদীটা চলতে 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 প্রবাহিত হতে হতে শেষ পর্যন্ত গিয়ে কি হয়, একটা সমুদ্রে পতিত হয়, একটা সমুদ্রে পতিত হয়। এই সমুদ্রে পতিত হওয়ার জায়গায় এটা হচ্ছে মোহনা। এখন আমরা বুঝে ফেললাম যে প্রত্যেকটা নদী একটা উৎস থেকে উৎপন্ন হয়, তারপর যে জায়গায় অন্য একটা নদীর সাথে মিলিত হয় ওই অংশটুকুকে বলা হয় নদী সঙ্গম। একটু মনোযোগ দিয়ে দেখো, একবার দেখলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, একবার দেখলেই কিন্তু এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে জায়গা থেকে উৎপন্ন হয় এটা হচ্ছে উৎস, যে জায়গা থেকে উৎপন্ন হয় এটা হচ্ছে উৎস। তারপর যে জায়গায় দুই বা ততোধিক নদী মিলিত হয় এটা হচ্ছে নদী সঙ্গম। তারপর প্রাকৃতিক কারণেই হোক বা হচ্ছে কোনো পাহাড় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে দুই দিকে দুইটা নদী বা নদীর মেইন স্রোতটা নিয়ে বের হয়ে গেলে এটা হচ্ছে শাখা নদী, এটা হচ্ছে শাখা নদী। তারপর দুই নদীর তীরবর্তী বা মধ্যবর্তী ভূমি, এটা হচ্ছে দোয়াব, দুই নদীর মধ্যবর্তী ভূমি, এটা হচ্ছে দোয়াব। তারপর উপনদীটা আমরা ক্লিয়ার করেছি এবং লাস্টে নদীটার পতিত হয় যে জায়গায়, এটা হচ্ছে মোহনা। বুঝতে পেরেছি আশা করি। যদি বুঝতে পারো একটু কমেন্ট করে বলো যে নদীর যে এই যে বিষয়গুলো রয়েছে এইটা তোমরা ক্লিয়ার হয়েছো। নদীর যে বিষয়গুলো রয়েছে, নদীর উৎস, তারপর উপনদী, শাখা নদী, এই উপনদী শাখা নদী থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় সব সময়, পরীক্ষায় প্রশ্ন হয় সব সময় কোনটি উপনদী কোনটি শাখা নদী, ঠিক আছে। তারপর যে জায়গা থেকে আমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, নদীর উৎপত্তি স্থল কোথায়, নদীর শাখা নদী, উপনদী। দেখো, যারা আগের দিন আমরা ক্লাসটা করেছিলাম তাদের জন্য এই ক্লাস অনেক সহজ হবে। এই নদীর উৎপত্তি এবং নদী
কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে? দেখো একটু গুরুত্ব দিয়ে দেখলেই এই ক্লাসের মাধ্যমে তোমার নদ নদী সম্পর্কিত সকল ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। দেখো এই ক্লাসটি করলেই তোমাদের নদ নদী সম্পর্কিত যে ঝামেলাগুলো রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যারা প্রথম দিন ক্লাসটা করেছো, প্রথম দিন ক্লাসটা যারা করেছো তাদের জন্য আরো সহজে মনে থাকবে, এবং এই মানচিত্রের মাধ্যমে তোমাদের আর নতুন করে মুখস্থ করতে হবে না যে কোন নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেখো তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের যে বৃহত্তম নদীগুলো রয়েছে যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এরকম উল্লেখযোগ্য যে নদীগুলো রয়েছে এই নদীর উৎপত্তি স্থল থেকে এবং কোন জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এইটা পরীক্ষায় সবসময় প্রশ্ন হয়। দেখো এইখানে হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এই জায়গাটুকুতে হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীটার উৎপত্তি হয় এই নদীটার নাম হচ্ছে গঙ্গা, এই নদীটার নাম হচ্ছে গঙ্গা। তো বাংলাদেশে প্রবেশ করে এই নদীটার নাম হয় পদ্মা, তাহলে এই নদীটার নাম হচ্ছে পদ্মা। এবং এইটা সম্পর্কে একটা বিশেষ তথ্য তোমরা একটু মনে রাখো যে হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, যার উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। দেখো এখন তোমার এই জায়গাটুকু বলতে কোন অংশটুকুকে বোঝায় তুমি আগের ক্লাসটা করলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে যে এই অংশটুকুতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অবস্থিত। তাহলে এই অংশ দিয়ে যে নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী, তাহলে এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। অনেককেই দেখতে পাচ্ছি তোমরা যুক্ত হয়েছো, বাকিদের একটু মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে, কারণ আগের লেকচারটা যারা মনোযোগ দিয়ে করেছো তাদের জন্য এই লেকচারটা অনেক সহজ হবে বুঝতে এবং মনে রাখতে। তাহলে আমাদের পদ্মা নদীর উৎপত্তি এবং পদ্মা নদীর উৎপত্তি আমাদের ক্লিয়ার, এবং বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এইটাও আমরা ক্লিয়ার। এখন আমরা নদীগুলো কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এই নদীর পূর্ব নাম এবং কোথা থেকে উৎপত্তি এইটা আমরা দেখব। তারপর দেখো এই যে অংশটুকু এইটুকু হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিমের পার্বত্য অঞ্চল। এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে এই পঞ্চগড় দিয়ে, তাহলে এটা তো আমরা জানি যে এই অংশটুকু হচ্ছে পঞ্চগড়, এই পঞ্চগড় দিয়ে যে নদী প্রবেশ করে বাংলাদেশে এই নদীটার নাম হচ্ছে করতোয়া। তারপর নীলফামারী দিয়ে যে নদীটা বাংলাদেশে প্রবেশ করে এই নদীটার নাম হচ্ছে তিস্তা, এই নদীটার নাম হচ্ছে তিস্তা। তাহলে দুইটা নদী আমরা কি পেলাম, একটা হচ্ছে করতোয়া আর এটা হচ্ছে তিস্তা, করতোয়া আর এটা হচ্ছে তিস্তা। তাহলে এই দুইটা নদী আমরা কোথায় উৎপত্তি হয়, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, করতোয়া এবং হচ্ছে তিস্তা। তারপর দেখো এই অংশে অবস্থিত হচ্ছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, কৈলাস শৃঙ্গের মানস সরোবর, কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এই কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যে নদীটার উৎপত্তি এই নদীটার নাম হচ্ছে কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যে নদীটার উৎপত্তি এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, এই নদীটা বা নদটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র কোন জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, এই তো কুড়িগ্রাম দিয়ে। আমাদের কিন্তু এই জায়গাগুলো দেখো আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, আমরা কিন্তু জানি যে সীমান্তবর্তী এই জেলাগুলো, এখানে হচ্ছে পঞ্চগড়, এখানে হচ্ছে নীলফামারী, তারপরে লালমনিরহাট, তারপরে এই অংশ হচ্ছে কুড়িগ্রাম। দেখো আমাদের আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, কারণ আমরা আগের দিনের ক্লাসে খুব সুন্দর করে কোন জায়গায় কোন জেলার অবস্থান খুব সুন্দর করে কিন্তু আমরা শিখেছিলাম। তাহলে কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে বাংলাদেশে প্রবেশ করে এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর দেখো এইখানে হচ্ছে মণিপুরের নাগামণিপুরের পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলে দুইটা নদীর উৎপত্তি হয়, এই পার্বত্য অঞ্চলে দুইটা নদীর উৎপত্তি হয়। এই দুইটা নদীর একটার নাম হচ্ছে বরাক আরেকটার নাম হচ্ছে তুইভাই, এটার নাম হচ্ছে বরাক। নাগামণিপুরের পার্বত্য অঞ্চল একটার নাম হচ্ছে বরাক আরেকটার নাম হচ্ছে তুইভাই, দুইটাই ভারতীয় নাম।
তো এই দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে, একটার নাম হয়, এইটার নাম হয় সুরমা, এই নদীটার নাম হয় সুরমা। একটু মনোযোগ দিয়ে দেখো এবং খুব, যারা আগের ক্লাসটা করেছো তারা মানচিত্রে একটু ভিজুয়ালাইজ করো যে এই অংশটুকু বাংলাদেশের কোন অংশ, এই অংশটুকু বাংলাদেশের কোন অংশ। মাথায় একটু চিন্তা করো, দেখবা যে এই তথ্যগুলো খুব সহজে তোমাদের মনে থাকতেছে। ওকে, তাহলে বরাক, এটার নাম হচ্ছে সুরমা, তারপর এই নদীটার নাম হচ্ছে কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা। তাহলে সুরমা এবং কুশিয়ারা এই জায়গা দিয়ে সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, সুরমা এবং কুশিয়ারা। ভারতীয় নাম হচ্ছে বরাক এবং তুই ভাই। তারপর আমি শুধু যে নদীগুলো পরীক্ষায় আসে এবং যেই নদীগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, এই নদীগুলো আমরা আগে, এই নদীর উৎপত্তি এবং বাংলাদেশে এই নদী কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে এইটা দেখব, ঠিক আছে। তারপর হচ্ছে কর্ণফুলী, এই অংশে হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়ের লংলে উপত্যকা, মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা, লংলেহ উপত্যকা, এই জায়গা থেকে যে নদীটার উৎপত্তি হয় এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী, এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী। যে নদীটার উৎপত্তি হয় এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী। যারা এখনো ক্লাসটাতে যুক্ত হওনি, ওকে, তারা আজকের ক্লাসটা তোমরা কি মিস করতেছো, তোমরা যারা পরবর্তীতে রেকর্ড দেখবে তারা বুঝতে পারবে। কারণ হচ্ছে এই ক্লাসটি এবং আগের ক্লাসটি একটা সিকোয়েন্স অনুযায়ী চলে। কারণ হচ্ছে তোমার আগের মানচিত্রটা যখন ক্লিয়ার থাকবে তারপরেই হচ্ছে তোমার এই অংশটুকু তুমি সহজে মনে রাখতে পারবে। যারা এই ক্লাসটি গুরুত্ব দিয়ে করতেছো না, পরবর্তীতে কিন্তু তোমাদের এই অংশটুকু পড়তে অনেক ঝামেলা পোহাতে হবে। ওকে, দেখো তো মিজোরামের লুসাই পাহাড়ের লংলে উপত্যকা থেকে যে নদীটার উৎপত্তি এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী, এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, হচ্ছে এই নদী হচ্ছে বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী, বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা আলাদা করে আবার পড়বো, সমস্যা নেই, কিন্তু আগে হচ্ছে এই নদীগুলোর উৎপত্তি এবং কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এইগুলো আমরা দেখব। তারপর এই অংশটুকু থেকে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন নদী উৎপত্তি হয়েছে, এর নাম হচ্ছে হালদা, এর নাম হচ্ছে হালদা। বদনাতলি পর্বত শৃঙ্গ থেকে এই নদীটার উৎপত্তি, বদনাতলি পর্বতশৃঙ্গ, বদনাতলি পর্বতশৃঙ্গ থেকে এই নদীটার উৎপত্তি। এই হালদা নদীর উৎপত্তিও বাংলাদেশে এবং শেষ হচ্ছে বাংলাদেশের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা। তারপর এই দিক থেকে মানে হচ্ছে মায়ানমারের এই অংশ থেকে দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে, একটা হচ্ছে নাফ আর একটা হচ্ছে সাঙ্গু। এই নাফ এবং সাঙ্গু বাংলাদেশে প্রবেশ করে। এরপর আমরা এর গতিপথগুলো দেখব, এরপর আমরা এর গতিপথগুলো খুব সুন্দর করে দেখব। এদিকে জায়গা নেই কারণে আমি লিখলাম না। ওকে, তো দেখো তাহলে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ নদীগুলো, এই নদীগুলোর উৎপত্তি স্থল আমরা দেখলাম। এখন আমরা স্লাইডে একটু জাস্ট দেখে আসি, একবার দেখার পর আমরা আবার মাথায় সেট করে নিব এই তথ্যগুলো। দেখো, নদ নদী, পদ্মা নদী উৎপত্তি আমরা পড়লাম কোথায়, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই পদ্মা নদীর উৎপত্তি। প্রবেশ মুখ রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, যেটা অপশনে থাকে সেটা তোমরা মার্ক করবে। তারপর তিস্তা, এই নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এই নদীটার উৎপত্তি। প্রবেশ করে হচ্ছে নীলফামারী দিয়ে। আমরা দেখো মানচিত্রে খুব সুন্দর করে দেখেছি যে তিস্তা প্রবেশ করে হচ্ছে নীলফামারী এই অংশটুকু দিয়ে। তারপর করতোয়া প্রবেশ করে হচ্ছে পঞ্চগড় দিয়ে, একটু জাস্ট আমরা স্লাইডে দেখে নিচ্ছি। তারপর হচ্ছে করতোয়া, করতোয়া হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল এটাও, এবং প্রবেশ করে হচ্ছে পঞ্চগড় দিয়ে, এই নদীটা প্রবেশ করে হচ্ছে পঞ্চগড় দিয়ে। তারপর দেখো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে কোথায়, কৈলাসশৃঙ্গের মানস সরোবরে, এবং এই নদীটা বাংলাদেশে প্রবেশ করে হচ্ছে কুড়িগ্রাম দিয়ে, বাংলাদেশে প্রবেশ করে হচ্ছে কুড়িগ্রাম দিয়ে। যারা এখনো যুক্ত হয়নি ক্লাসটাতে, একটু দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যাও। একজন কমেন্ট করে হচ্ছে খরস্রোতা পদ্মা, না, খরস্রোতা হচ্ছে বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, পদ্মা হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী, আর বাংলাদেশের সব থেকে গভীরতম প্রশস্ততম নদী সেটা হচ্ছে মেঘনা, গভীরতম প্রশস্ততম নদী সেটা হচ্ছে মেঘনা। ওকে, এটা তোমরা যেন ভুল করো না কখনো।
যে কমেন্টটা করেছো তাকে ধন্যবাদ, তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো দেখো যেখানে ছিলাম, তারপর মেঘনা মণিপুরের নাগামণিপুর পাহাড়ের দক্ষিণে, মণিপুরের নাগামণিপুর পাহাড়ের দক্ষিণে এই জায়গা থেকে উৎপত্তি হয় যে নদীটা, সেটা হচ্ছে মেঘনা। মানে হচ্ছে প্রথমে ছিল বরাক এবং তুই ভাই, পরবর্তীতে সুরমা, কুশিয়ারা, তারপর কালনি, তারপর হচ্ছে মেঘনা। এটা আমরা বিস্তারিত আলোচনা করব একটু পর। তারপর হচ্ছে কর্ণফুলী, মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা থেকে এবং রাঙামাটি দিয়ে এই নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর সাঙ্গু, মিয়ানমারে বাংলাদেশ সীমানায় যে আরাকান পাহাড়টা রয়েছে এই জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে হচ্ছে সাঙ্গু। তারপর মাতামুহুরি, লামার মইবার পর্বত, এটা হচ্ছে বান্দরবান দিয়ে প্রবেশ করে। তারপর হচ্ছে ফেনী নদী, ত্রিপুরার যে পার্বত্য অঞ্চল ছিল এই নদীর উৎপত্তি হয় এই জায়গায়। তারপর হচ্ছে দেখো গুমতি, কেউ কি বলতে পারো গুমতি নদীর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি একজন একটু বলো তো। গুমতি নদীর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, একজন একটু বলো তো গুমতি নদীর বিশেষ বৈশিষ্ট্যটা কি। এই গোমতী নদীর বিশেষ বৈশিষ্ট্যটা কি, একজন একটু বলো আমাকে। গোমতী নদীর বিশেষ বৈশিষ্ট্য, তোমরা যাদের ভূগোল ছিল তারা অবশ্যই এটা জানো যে গোমতী নদীর বৈশিষ্ট্য কি। না পারলেও সমস্যা নেই, কারণ তোমরা অ্যাডমিশন জার্নিটা মাত্র শুরু করতেছো। তোমরা প্রথম ক্লাসটা মাস্ট সবাই করবে, পরবর্তীতে সিকোয়েন্স অনুযায়ী এই যে মানচিত্র রিলেটেড টপিকগুলো একসাথে শেষ করবে। তার পরবর্তীতে হচ্ছে আমরা সংবিধান, সরকার পরিচালনা, এই টপিকগুলো আলাদা করে আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। তাহলে আমাদের এই তথ্যগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কেউ কি বলতে পারো গোমতী নদীর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই বিশেষ বৈশিষ্ট্যটা কি? দেখি কে বলতে পারে। হ্যাঁ, কে উত্তর করেছে? জিহাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ। তুমি এটার সাথে আরেকটা তথ্য মনে রাখো, এই নদীতে কখনো হচ্ছে জোয়ার ভাটা হয় না, জোয়ার ভাটা হয় না, এই তথ্যটা একটু মনে রাখো। তারপর হালদা, খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ, এই হালদা নদীর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই নদীর উৎপত্তি এবং শেষ দুটোই হচ্ছে বাংলাদেশে। এইটা ছাড়াও আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে কার্প জাতীয় মাছের পোনা। কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, এই কার্প জাতীয় মাছের পোনার একমাত্র প্রাকৃতিক যে প্রজননটা হয় এইটা হয় হচ্ছে এই হালদা নদীতে, এই হালদা নদীতে। ওকে, এই হালদা নদীতে হচ্ছে এই কার্প জাতীয় মাছের পোনার প্রাকৃতিক যে প্রজনন এটা হয়। এখন দেখো, এখন আমরা যখন নদীগুলোর মিলনস্থল পড়ব তখনও দেখবা তোমাদের মানচিত্রটা একটু রিলেট করে দেখবে যে এই অংশটুকু আসলে কোন জায়গাটুকু জুড়ে। তাহলে প্রথমেই পদ্মা, তারপর এই দিক দিয়ে আসছে হচ্ছে যে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রটা যখন এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর নাম হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ, এই অংশটুকু হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ। 1787 সালে এই অংশে ডাউকি ফল্টে একটা ভূমিকম্প হয়। 1787 সালে ডাউকি ফল্টে ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথটা চেঞ্জ হয়ে যায়। কোন নদীর? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের। ব্রহ্মপুত্র নদের গতিপথটা চেঞ্জ হয়ে যায় এবং এই ব্রহ্মপুত্রটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, এইটা সোজা স্রোতটা এই দিক দিয়ে যমুনা নামে প্রবাহিত হতে থাকে। তাহলে এই নদীটার নাম হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে যমুনা। তাহলে এই নদীটার নাম হচ্ছে যমুনা। আর এই দিক দিয়ে যে চলে গেল এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, এই দিক দিয়ে চলে আসলো এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, এই নদীর মিলনস্থল, নদীর উৎপত্তি স্থল, এই জায়গা থেকে অ্যাডমিশনে তোমরা প্রশ্ন পাবা না, এইটা হবেই না। এই জায়গা থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবে। এই তিনটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, নদীর উৎপত্তি, নদীর মিলনস্থল, তারপর হচ্ছে শাখা নদী আর হচ্ছে উপনদী। এই তিনটা জায়গা থেকে যদি প্রশ্ন না পাও অ্যাডমিশনের পর আমাকে বলিও যে স্যার আপনি বলেছিলেন এই জায়গা থেকে প্রশ্ন আসে, কিন্তু এইবার প্রশ্ন কেন আসলো না। অবশ্যই ভার্সিটির অ্যাডমিশনে এই তিনটা জায়গা থেকে প্রশ্ন তোমরা মাস্ট পাবে। তাহলে দেখো, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। তাহলে এইটা যদি জামালপুর হয় তাহলে এই জায়গাটুকু দিয়ে যে প্রবাহিত হচ্ছে এটা অবশ্যই হচ্ছে ময়মনসিংহ। দেখো মানচিত্রে তোমার এইটা একটু ভিজুয়ালাইজ করতেই হবে যে এই অংশটুকু হচ্ছে ময়মনসিংহ। তারপর
এই দিক থেকে আসছিল হচ্ছে সুরমা, এই দিক থেকে হচ্ছে কুশিয়ারা। তাহলে এই দুইটা নদী দেখো, এই দুইটা নদী প্রবাহিত হতে গিয়ে এই জায়গায় এই অংশটুকুর নাম হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ। এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ। তাহলে এই অংশটুকুর নাম হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ, হবিগঞ্জের আজমেরিগঞ্জ, হবিগঞ্জের আজমেরিগঞ্জ। তাহলে এইখানে যে নদী দুইটা একসাথে মিলিত হলো সুরমা এবং হচ্ছে কুশিয়ারা, তাহলে সুরমা এবং কুশিয়ারা মিলিত হয় হবিগঞ্জের আজমেরিগঞ্জে। তারপর নাম ধারণ করে হচ্ছে, এখান থেকে নাম ধারণ করে হচ্ছে কালনি, এখান থেকে নাম ধারণ করে হচ্ছে কালনি। তাহলে হবিগঞ্জের আজমেরিগঞ্জে একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো, হবিগঞ্জের আজমেরিগঞ্জে যে দুইটা নদী একসাথে মিলিত হলো সুরমা এবং কুশিয়ারা, তারপর সামনে কালনি নামে সামনের দিকে প্রবাহিত হতে থাকলো। তারপর দেখো পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনি নদী একসাথে মিলিত হলো কোথায়? ভৈরব বাজারে, কিশোরগঞ্জের ভৈরব বাজারে, কিশোরগঞ্জের ভৈরব বাজার, কিশোরগঞ্জের ভৈরব বাজারে মিলিত হলো কি নদী? কালনি আর হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। তারপর নাম ধারণ করলো হচ্ছে মেঘনা, মেঘনা নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হতে থাকলো। কোথায় কি নাম ধারণ করেছে এবং কোথায় দুইটা নদী মিলিত হয়েছে খুব সুন্দর করে তোমরা বোঝার চেষ্টা করবে। ওকে, তারপর দেখো এই যে যমুনা নদী এই দিক দিয়ে আসলো আর এই দিক দিয়ে হচ্ছে পদ্মা। তাহলে পদ্মা এবং যমুনা যে জায়গায় মিলিত হয় এটা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ, এটা হচ্ছে রাজবাড়ি গোয়ালন্দ, রাজবাড়ি গোয়ালন্দ এই জায়গায় মিলিত হয় হচ্ছে পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয় এবং নাম ধারণ করে পদ্মা। তাহলে সামনের দিকে এই নদীটা সামনের দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মিলিত হয় কার সাথে? মেঘনা এবং পদ্মা। পদ্মা এবং মেঘনা যে জায়গায় মিলিত হয় এই অংশটুকু হচ্ছে চাঁদপুর। দেখো তোমরা মানচিত্রে পড়েছিলে, এল দিয়ে আমরা এখানে কমপ্লিট করেছিলাম চাঁদপুর, লক্ষ্মীপুর আর হচ্ছে নোয়াখালী। তো এই চাঁদপুরে মিলিত হয় হচ্ছে কার সাথে? এই চাঁদপুরে মিলিত হয় হচ্ছে মেঘনা এবং পদ্মা। তারপর নাম ধারণ করে মেঘনা এবং মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে অংশটুকু, যেই অংশটুকুতে এই যে অংশটুকুতে মেঘনা নদী এই বঙ্গোপসাগরে পতিত হলো, এই অংশটুকুর নাম কি? একজন একটু কমেন্ট করে বলো তো এই অংশটুকুর নাম কি? আমি ক্লাসের শুরুতে এটা পড়িয়েছিলাম, এই অংশটুকুর নাম কি? একজন একটু বলো এই অংশটুকুর নাম কি? তোমাদের কষ্ট করে লেখার দরকার নেই, তোমরা হচ্ছে জাস্ট এই নোটটা যখন আপলোড দেওয়া হবে এইটা দেখে পড়ে নিলে হবে। ওকে, এইটা দেখে পড়ে নিলে হবে, তোমাদের লেখার দরকার নেই। এই অংশটুকুর নাম কি হবে? একজন একটু বলো তো এই অংশটুকুর নাম কি হবে? দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ, কে বলেছে? দীপু, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই অংশটুকু হচ্ছে মোহনা। তার মানে প্রথম যে অংশটুকু আমরা পড়েছিলাম এইটা আমাদের ক্লিয়ার, প্রথম যে অংশটুকু আমরা পড়েছিলাম এইটা আমাদের ক্লিয়ার হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা মনোযোগ দিয়ে এই অংশটুকু তোমরা পড়েছো, অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো বাকি যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর মিলনস্থল আমাদের খুব গুরুত্ব সহিত পড়তে হবে। দেখো এই দিক দিয়ে আসছিল হচ্ছে তিস্তা, তারপর তিস্তা এবং ব্রহ্মপুত্র যে জায়গায় মিলিত হয় এটা হচ্ছে কুড়িগ্রামের চিলমারি। তিস্তা এবং ব্রহ্মপুত্র, এই তিস্তা এবং ব্রহ্মপুত্র যে জায়গায় মিলিত হয় এই নদীটাই হচ্ছে ব্রহ্মপুত্র। এই তিস্তা এবং ব্রহ্মপুত্র হচ্ছে কুড়িগ্রামের চিলমারি। কোথায়? কুড়িগ্রাম চিলমারি এই অংশে হচ্ছে তিস্তা এবং ব্রহ্মপুত্র একসাথে মিলিত হয়। তারপর চট্টগ্রামের যে কালুরঘাট রয়েছে এই চট্টগ্রামের কালুরঘাটে হচ্ছে মিলিত হয় হচ্ছে হালদা এবং কর্ণফুলী, তারপর নাম ধারণ করে হচ্ছে কর্ণফুলী। তাহলে এই অংশে হচ্ছে কালুরঘাটে মিলিত হয় হচ্ছে হালদা এবং কর্ণফুলী, কালুরঘাট। এখন এইটা মাথায় একটু সেট করে আমরা আবার রিভিশন দিব, তারপর শেষে আমরা প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। আমরা এই ক্লাসের পর নদ নদী থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা উত্তর করতে পারবো। দেখো আমরা উৎপত্তি ক্লিয়ার করেছি, নদীর বিভিন্ন পর্যায়, নদীর
বিভিন্ন পর্যায়ে কি বলা হয় এইটা ক্লিয়ার করেছি। তারপর হচ্ছে উৎপত্তিগুলো আমরা খুব সুন্দর করে ক্লিয়ার করেছি। দেখো তারপরে আসি আমরা হচ্ছে নদীর মিলনস্থল, এটাও আমরা কিন্তু ক্লিয়ার করেছি মানচিত্রের মাধ্যমে। এখন আমরা স্লাইডে একটু দেখব। দেখো পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়? পদ্মা এবং যমুনা যে জায়গায় মিলিত হয় গোয়ালন্দ ঘাট, মানে হচ্ছে রাজবাড়ি গোয়ালন্দে, এই জায়গায় মিলিত হয় হচ্ছে পদ্মা এবং যমুনা, নাম ধারণ করে হচ্ছে পদ্মা। তারপর তিস্তা এবং ব্রহ্মপুত্র কুড়িগ্রামের চিলমারিতে হচ্ছে এই দুইটা নদী একত্রে মিলিত হয়, নাম ধারণ করে হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর দেখো মেঘনা এবং পদ্মা যে জায়গায় মিলিত হয় এই অংশটার নাম হচ্ছে চাঁদপুর এবং নাম ধারণ করে হচ্ছে মেঘনা। তারপর হচ্ছে সুরমা এবং কুশিয়ারা যে জায়গায় একসাথে মিলিত হয় হবিগঞ্জের আজমেরিগঞ্জ এবং নাম ধারণ করে এই জায়গায় নদীটার কালনি। তারপর হচ্ছে দেখো ব্রহ্মপুত্র প্লাস মেঘনা, ব্রহ্মপুত্র এবং মেঘনা যে জায়গায় মিলিত হয় ভৈরব বাজার এবং এই ভৈরব বাজারের পর নাম ধারণ করে হচ্ছে মেঘনা, ভৈরব বাজারে মিলিত হওয়ার পর নাম ধারণ করে হচ্ছে মেঘনা। তারপর দেখো হালদা এবং কর্ণফুলী একটু আগে আমরা পড়লাম, এটা হচ্ছে কালুরঘাটে মিলিত হয় এবং নাম ধারণ করে হচ্ছে কর্ণফুলী। এই হচ্ছে আমাদের নদীর দেখো মিলনস্থলগুলো এবং এই অংশ থেকে আমরা বুঝতে পারবো, এই যে মার্ক করে রেখেছি এই অংশ থেকে হচ্ছে যমুনা নদী, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে যমুনা নদী এই দিক দিয়ে সোজা নিচের দিকে প্রবাহিত হতে থাকে। যমুনা নদীর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই নদীতে হচ্ছে সব থেকে বেশি চর দেখা যায়, সব থেকে বেশি চর সমৃদ্ধ নদী এটা হচ্ছে এই যমুনা নদী। তারপর বাকি যে নদীগুলো রয়েছে এর বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা একবার যখন দেখব তারপরে ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। ওকে, এখন আমরা এইটার পর যে উপনদী শাখা নদী নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, এই উপনদী শাখা নদীগুলো আমরা একটু ক্লিয়ার করব। যারা যুক্ত আছো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো তো। উৎপত্তি এবং হচ্ছে মিলনস্থলটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো তো। উৎপত্তি এবং মিলনস্থলটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে একটু বলো। উৎপত্তি এবং মিলনস্থলটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। একটু দ্রুত বলো। তোমাদের পরীক্ষার মাঝে এই ক্লাসগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমরা যেন নিজেকে একটু এগিয়ে রাখতে পারো অন্যের থেকে। তো এই ক্লাসগুলো করে তোমরা যে পরীক্ষার মাঝে যে ফাঁকা টাইমটুকু পাও এই টাইমটুকুতে তোমরা অবশ্যই এই পড়াগুলো পড়ার চেষ্টা করবে, কারণ তোমরা যারা অ্যাডমিশন জার্নি এখনো শুরু করোনি, অনেকে হচ্ছে ঢাকার বাচ্চা যারা রয়েছে, তারপর হচ্ছে অন্যান্য জায়গার বাচ্চারা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে অল্প অল্প করে পড়ে এগিয়ে থাকে, এরাই কিন্তু হচ্ছে বেশি ভালো করে। তো সেক্ষেত্রে তোমাদের একটু আগে থেকে এই ক্লাসগুলো দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা যেন এই ক্লাসগুলো করে নিজেকে এগিয়ে রাখতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নদীর উৎপত্তি এবং নদীর মিলনস্থল, এইটুকু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এইটুকু তোমরা লিখেছো হচ্ছে এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপর দেখো আসি আমরা শাখা নদী আর উপনদী। শাখা নদী উপনদী, দেখো যে নদীটা হচ্ছে প্রথমেই ক্লিয়ার করেছিলাম আমি, উপনদীটা হচ্ছে অন্য একটা উৎস থেকে নদীটা উৎপত্তি হয়ে ওই নদীটির স্রোতের সাথে মিশে যাওয়া, এটা হচ্ছে ওই নদীর সাপেক্ষে উপনদী। আর শাখা নদী হচ্ছে ওই স্রোতটা নিয়ে বের হয়ে যায়, মানে মেইন যে স্রোতটা রয়েছে ওই স্রোতটা নিয়ে বের হয়ে যায়, এটা হচ্ছে শাখা নদী। তেমনি দেখো পদ্মার উপনদীগুলো কি কি? মহানন্দা, নাগর, টাঙ্গন, কুলিক, পূর্ণভবা আর হচ্ছে ইসামতি, এই নদীগুলো হচ্ছে পদ্মার উপনদী। তোমরা এইভাবে মনে রাখতে পারো। দেখো যখন তোমার মানচিত্রটা একটু ক্লিয়ার থাকবে যে এই দিক দিয়ে হচ্ছে পদ্মা নদী প্রবাহিত হচ্ছে, তার আশেপাশে কোন নদীগুলো রয়েছে, এর আশেপাশে এই নদীতে মিশে কোন নদীগুলো মিশেছে, এইগুলো দেখলেই তোমরা একবার মানচিত্রে দেখে মনে রাখার চেষ্টা করলেই দেখবা মনে থাকতেছে যে এই অংশটুকু থেকে কোন নদীগুলো এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। যেমন মহানন্দা এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে, নাগর, টাঙ্গন, কুলিক, পূর্ণভবা, এই চারটাই বেশি আসে। নাগর, টাঙ্গন, কুলিক, পূর্ণভবা আর ইসামতি, এই কয়টাই বেশি পরীক্ষা আসে, এরা হচ্ছে উপনদী। আবার শাখা নদীগুলো দেখো মাথাভাঙা, গড়াই, কুমার, বড়াল, মধুমতি, ভৈরব আর হচ্ছে আরিয়ালখা, এইগুলো হচ্ছে শাখা নদী। তো প্রথমেই তোমরা দেখবে যে পদ্মা নদী এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই স্রোতের সাথে মিশেছে কোন নদীগুলো, তখন তোমরা এটার সাথে রিলেট করতে পারবে। আর অপশনে সবগুলো যে এইভাবেই দিবে, এখানে অপশন দেখবে একটা মাথাভাঙ্গা দিয়েছে, আরেকটা ধলেশ্বরী, আরেকটা হচ্ছে শীতলক্ষা, আরেকটা বানার, এইগুলো দিয়েছে। তো সেক্ষেত্রে তুমি এমনিতেই বাদ দিতে পারবে। তারপর দেখো মেঘনা নদীর উপনদী গুমতি, তিতাস, মনু, বাউলাই। গুমতি, তিতাস, গুমতি, তিতাস, মনু, বাউলাই। তাহলে
আমরা জানি মেঘনা নদীটা প্রবাহিত হচ্ছে কোন দিক দিয়ে, হবিগঞ্জের আজমেরিগঞ্জ থেকে এই দিক দিয়ে আসছিল, তারপরে হচ্ছে ভৈরব বাজার হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এবং তারপরে হচ্ছে মেঘনার সাথে মিলিত হয়। তাহলে এই অংশের যে নদীগুলো গুমতি কুমিল্লার দিকে, তাহলে এইটা এটার সাথে হইতে পারে। কারণ দেখো মাথায় তুমি এইভাবেই ভিজুয়ালাইজ করবে যে এই অংশের নদীগুলো এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, গুমতি, মনু, বাউলাই, তিতাস, এইগুলো হচ্ছে মেঘনার উপনদী। তারপর যমুনা, করতোয়া, আত্রাই। এই আত্রাই আমি প্রথম দিনের ক্লাসেই তোমাদের একটা তথ্য বলেছিলাম, দেখি কার মনে আছে একটু বলো তো, যে এই আত্রাই নদীটা বাংলাদেশের কোন বিলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটা বহুবার পরীক্ষায় এসেছে, একজন একটু বলো তো, বহুবার পরীক্ষায় এসেছে, এটা বহুবার পরীক্ষায় এসেছে। এই যে আত্রাই নদীটা বাংলাদেশের কোন বিলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, দেখে এটার উত্তর কে করতে পারো? প্রথম দিন ক্লাসে আমি এটা বলেছিলাম, প্রথম দিন ক্লাসে আমি এইটা বলেছিলাম, একটু বলো তো দেখি কে পারো, একটু উত্তর করে ফেলো, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি কে পারে এটার উত্তর। এই আত্রাই নদী, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার। তিস্তা, ধরলা, দুধকুমার, এই তিনটা নদী হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। আর শাখা নদীগুলো হচ্ছে শীতলক্ষা, বানার, এই তিনটা পড়লেই হবে, এই তিনটাই পরীক্ষায় আসবে। দেখি কে করতে পারে। হ্যাঁ, উত্তর করেছে একজন, কি নাম তার? নয়ন, অসংখ্য ধন্যবাদ। যে হচ্ছে এই আত্রাইটা হচ্ছে চলন বিলের উপর দিয়ে প্রবাহিত হয়। চলন বিল, চলন বিল অবস্থিত হচ্ছে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ওই অংশের উপর দিয়ে, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই অংশের উপর দিয়ে। তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম যে আত্রাই এটা প্রবাহিত হচ্ছে, তাহলে কোন অংশ দিয়ে? ওই অংশটুকু দিয়ে। তাহলেই তো আমাদের মাথায় এই চিন্তাটুকু চলে আসে যে কোন অংশ দিয়ে এই নদীগুলো প্রবাহিত হচ্ছে। দেখো একটু মানচিত্র দিয়ে চিন্তা করলেই বুঝতে পারবো। এই অংশে হচ্ছে, এই অংশ জুড়ে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে এই অংশে হচ্ছে চলন বিল। তাহলে এই দিক দিয়ে যদি আত্রাই নদী প্রবাহিত হয় এই দিক দিয়ে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আত্রাই নদীর অবস্থানটা কোথায়। তারপরে এটার সাথে রিলেট করে আমরা এইগুলোর উত্তর করতে পারবো। তারপর কর্ণফুলী, হালদা, বোয়ালখালী, কাসলাং, এই তিনটা আমরা মনে রাখবো। আর এই ধলেশ্বরী, এইটা পরীক্ষায় বহুবার এসেছে। ধলেশ্বরী কার শাখা নদী? এই ধলেশ্বরীটা হচ্ছে যমুনা, এই দিকের শাখা নদীটা হচ্ছে ধলেশ্বরী। এইভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা এই নদীগুলো জাস্ট পড়বো, এর বাইরে পড়ার দরকার নেই আমাদের। দেখো প্রথম থেকে আমাদের কি ক্লিয়ার হলো? নদীর উৎপত্তি স্থল, কয়েকটা নদীর বিশেষ বৈশিষ্ট্য, তারপর হচ্ছে উপনদীর শাখা নদী। এখন আমরা পড়বো হচ্ছে নদী তীরবর্তী শহর। দেখো এই নদী তীরবর্তী শহরটাও আমরা খুব মজা করে মনে রাখতে পারি। দেখো নদী তীরবর্তী শহরটাও কি সুন্দর করে আমরা মজা করে মনে রাখতে পারি। আমরা তো জানি যে কোন অংশে কোন শহরটা অবস্থিত বা কোন জেলাটা কোন অংশে অবস্থিত। তাহলে আমাদের এইটা জাস্ট এক দুইবার দেখলেই খুব সহজে মনে থাকবে। দেখো আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখন কোন অংশটুকু কোন নদীর তীরবর্তী শহর, এইটা আমরা কিন্তু বুঝতে পারবো। আমরা জানি এই অংশে হচ্ছে বগুড়া, এই অংশে হচ্ছে বগুড়া। তাহলে এই দিক দিয়ে আমরা জানি করতোয়া নদীটা একদম সোজাভাবে এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই বগুড়াটার তীরবর্তী যে নদী এটা হচ্ছে করতোয়া। করতোয়া, বগুড়া যদি আসে বা হচ্ছে মহাস্থানগড় যদি আসে, তাহলে আমরা এটা উত্তর করতে পারবো যে বগুড়া এটা হচ্ছে করতোয়া নদীর তীরবর্তী। তাহলে যেই দিক দিয়ে নদীটা প্রবাহিত হলো প্রথমেই পঞ্চগড়, করতোয়া নদী, তাহলে পঞ্চগড়ের তীরবর্তী করতোয়া নদীটা আমরা এই দিক দিয়ে লিখতে পারি না, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপর মহানন্দাও এই দিক দিয়ে রয়েছে নদী। তো এইগুলো আমরা জাস্ট চিত্রের সাহায্যে একটু ভিজুয়ালাইজ করব। তারপর দেখো প্রথমে হচ্ছে বগুড়া, মহাস্থানগড়, পঞ্চগড়, এইগুলো হচ্ছে করতোয়া। আমাদের খুব সুন্দর করে আমরা দেখে ফেললাম। তারপর দেখো এই অংশে হচ্ছে ঢাকা, এই অংশে হচ্ছে আমাদের ঢাকা। এই ঢাকার যে গুরুত্বপূর্ণ স্থান আহসান মঞ্জিল, তারপরে হচ্ছে আহসান মঞ্জিল ছাড়াও যে আরো গুরুত্বপূর্ণ পুরান ঢাকার জায়গাগুলো রয়েছে, লালবাগ কেল্লা, এই অংশটুকুতে অবস্থিত হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা, তাহলে বুড়িগঙ্গা। আবার ঢাকার যে টঙ্গী অঞ্চলটা রয়েছে, মানে টঙ্গী যে অংশটুকু রয়েছে, এই টঙ্গী অংশে আবার যে নদী রয়েছে এর নাম হচ্ছে তুরাগ, এর নাম হচ্ছে তুরাগ। এই নদীটা একমাত্র বাংলাদেশের জীবন্ত সত্তা নদী। তাহলে দেখো
রিলেট করে আমরা পড়তে পারতেছি। এই অংশ হচ্ছে ঢাকার টঙ্গী, তাহলে টঙ্গী কোন নদীর তীরবর্তী? এটা হচ্ছে তুরাগ নদীর। আমরা এক দিক থেকে সিরিয়ালি যাচ্ছি। দেখো আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, ঢাকা, এই অংশটুকু হচ্ছে বুড়িগঙ্গা, এই অংশটুকু হচ্ছে বুড়িগঙ্গা। তারপর ওয়ারি বটেশ্বর, তাহলে ওয়ারি বটেশ্বর কোথায়? এই নরসিংদীর এই অংশে ওয়ারি বটেশ্বর, এই অংশে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। আমরা কিন্তু পড়েছিলাম এই দিক থেকে ব্রহ্মপুত্র এসে এই দিক দিয়ে প্রবাহিত হয়, তাহলে এখানে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। একটু জাস্ট তোমরা দেখে যাও, তারপর পড়ার সময় দেখবে এমনি তোমাদের মনে থাকতেছে। পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র এই দিক দিয়ে প্রবাহিত হয়। তারপর দেখো সিলেট, ছাতক, সুনামগঞ্জ, এই অংশটুকুতে আমরা জানি এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই সিলেটের এই অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা, এই অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীটা হচ্ছে সুরমা। তারপর ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, আমরা তো প্রথমেই দেখলাম এই অংশ দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। তারপর চাঁদপুর, আশুগঞ্জ, ভৈরব, এই অংশটুকু আশুগঞ্জ, চাঁদপুর, আমরা তো প্রথমেই পড়লাম যে চাঁদপুরে হচ্ছে মেঘনা এবং পদ্মা নদী মিলিত হয় এবং তারপর নাম ধারণ করে হচ্ছে মেঘনা, তাহলে এইটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তারপর দেখো নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি এবং এই নারায়ণগঞ্জে যে নদীটা রয়েছে এটা হচ্ছে শীতলক্ষা, তাহলে নারায়ণগঞ্জ কোথায়? দেখো আমরা একটু দেখে ফেলি, ঢাকা নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষা। এইভাবে রিলেট করেই তোমরা পড়বে, যারা প্রথম ক্লাসের প্রথম অংশটুকু করেছো, মানে হচ্ছে প্রথম লেকচারটা, তারা এইভাবে চিন্তা করে করে পড়বে এবং ভিজুয়ালাইজ করে করে পড়বে, দেখবে তথ্যগুলো সহজে মনে থাকতেছে। তারপর চট্টগ্রাম বলতেই হচ্ছে চট্টগ্রাম, কাপ্তাই, কাকফো, এই দিক বলতেই হচ্ছে কর্ণফুলী। তারপর দেখো খুলনা, খুলনা হচ্ছে ভৈরব এবং রূপসার মিলনস্থল, এই দুইটা নদীর একসাথে মিলনস্থলে। তারপর চাঁপাইনবাবগঞ্জ, এই অংশে তো অবশ্যই আমরা বলতে পারতাম যে হচ্ছে এই দিক দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়, কিন্তু এই শহরের তীরবর্তী যে নদীটা এটা হচ্ছে মহানন্দা, এই নদীটার নাম হচ্ছে মহানন্দা। তারপর কুষ্টিয়া, এগুলো আমরা জাস্ট মানচিত্রের সাহায্যে সবগুলো আমি দেখাচ্ছি না, কারণ তোমরা তো জানোই এই অংশে হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়া হচ্ছে গড়াই, কুষ্টিয়া হচ্ছে গড়াই। তারপর সাতক্ষীরা, এই অংশে একটা বিখ্যাত নদী সেটা হচ্ছে হারিয়াভাঙা, হারিয়াভাঙা সাতক্ষীরার সাথে সেটা হচ্ছে হারিয়াভাঙা, জাস্ট রিলেট করে করে তোমরা পড়ে নিলেই হয়ে যাবে। তারপর দেখো ঠাকুরগাঁও হচ্ছে টাঙ্গন, কক্সবাজার টেকনাফ, এটা তোমরা জানোই নাফ। তারপর মংলা চালনা বন্দর, এটা হচ্ছে পশুর। তারপর রাজশাহী সারদা, এটা হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী শহর। এখন আমরা এইটার মাধ্যমে জাস্ট রিলেট করে আমরা পড়লেই আমাদের সহজে মনে থাকবে যে কোন নদীর তীরবর্তী শহর কোনটা। এখন আমরা নদীর যে পুরাতন নামটা এইটা একটু শিখে ফেলবো। কোন নদীর পুরাতন নাম, মানে হচ্ছে যেইগুলো পরীক্ষায় আসে। দেখো বুড়িগঙ্গার পুরাতন নাম, তারপর আমরা প্রশ্ন সলভে যাব। বুড়িগঙ্গার পুরাতন নাম হচ্ছে দোলাই, বুড়িগঙ্গার পুরাতন নাম হচ্ছে দোলাই। যমুনা এর পুরাতন নাম হচ্ছে জোনাই। তারপর হচ্ছে পদ্মা। এরপর আমরা প্রশ্ন সলভে যাব, দেখবো যে তোমরা কতটা মনে রাখতে পেরেছো। পদ্মার হচ্ছে কীর্তিনাশা, পদ্মার হচ্ছে কীর্তিনাশা। বুড়িগঙ্গা, যমুনা, পদ্মা, এই তিনটা নদীর পুরাতন নাম আমরা যথাক্রমে শিখলাম হচ্ছে বুড়িগঙ্গার হচ্ছে দোলাই, যমুনার হচ্ছে জোনাই, পদ্মার হচ্ছে কীর্তিনাশা, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্রের হচ্ছে লৌহিত্য। এই চারটা নদীর পরীক্ষায় বেশি আসে। এখন বলো তোমাদের এই অংশটুকুতে কোনো প্রশ্ন রয়েছে কিনা, তারপর আমরা প্রশ্ন সলভে যাব। ওকে, তারপর আমরা প্রশ্ন সলভে যাব, কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু আমাকে বলো, তারপর আমরা প্রশ্ন সলভে যাব। এটার পর আমরা প্রশ্ন সলভে যাব। তোমাদের প্রশ্ন রয়েছে কিনা, নদীর উৎপত্তি, নদীর কোন পর্যায়কে কি বলা হয় এবং নদীর কোন অংশকে কি বলা হয়। তোমাদের উপস্থিতি আজকে খুবই কম, এটা বেশ হতাশাজনক যে তোমাদের উপস্থিতি খুবই কম, এটা খুবই হতাশাজনক, কারণ এই সময়গুলো তোমাদের জন্য খুবই ক্রুশিয়াল। যারা আগে থেকে শুরু করবে তাদের আগে সিলেবাস শেষ হবে এবং আগে এইভাবে তোমরা মনে রাখতে পারবে তথ্যগুলো, এটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো প্রথম প্রশ্ন যাই, যদি কোনো প্রশ্ন থাকে একটু করে ফেলো দ্রুত। প্রথম প্রশ্ন দেখো, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী, এই প্রশ্নগুলো আমি ক্লাসে আগেই বলিনি, কারণ হচ্ছে এটা আমি প্রশ্নের ব্যাখ্যায় বলে দিব। প্রথম প্রশ্ন দেখো, আন্তঃসীমান্ত নদী,
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী সংখ্যা কতটি? আন্তঃসীমান্ত মানে হচ্ছে বাইরে থেকে এসে বাংলাদেশে প্রবেশ করেছে, এই রকম নদীর সংখ্যা কতটি? মানে বাইরের দেশগুলো থেকে দুইটা দেশই তো আমাদের পার্শ্ববর্তী, মায়ানমার আর হচ্ছে ভারত। এই দুইটা দেশ থেকে কোন নদীগুলো প্রবেশ করেছে? একটু দ্রুত উত্তর করে ফেলো যারা উত্তরটা জানো। দ্রুত একটু উত্তর করে ফেলো। হ্যাঁ, একজন উত্তর করেছে হচ্ছে 57। আমাদের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হচ্ছে 57টি। মোট আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি। এর মাঝে ভারতের সাথে হচ্ছে 54টি আর মায়ানমারের সাথে হচ্ছে 3টি। এটা আমরা সুন্দর করে মনে রাখবো। আন্তঃসীমান্ত নদী হচ্ছে কয়টি? আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি। এর মাঝে ভারতের সাথে হচ্ছে 54টি। ভারতের সাথে হচ্ছে কয়টি? 54টি। এবং মায়ানমারের সাথে হচ্ছে বাকি 3টি। মোট নদী হচ্ছে আন্তঃসীমান্ত 57টি, ভারতের সাথে হচ্ছে 54টি আর মায়ানমারের সাথে হচ্ছে 3টি। এইটা আমরা সুন্দর করে মনে রাখবো। ওকে, পরের প্রশ্নে যাই। দেখো, চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? আজকে তোমাদের সংখ্যা এত কম থাকার কি কারণ? তোমাদের মানে স্টুডেন্টদের উপস্থিতির সংখ্যা কম থাকার কি কারণ? পরবর্তীতে কি তোমাদের কঠিন কোনো পরীক্ষা রয়েছে যে ওইটার পড়াশোনা করতেছো? পরের এই প্রশ্নটার উত্তর করে দাও। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এটা আমি ক্লাসের মাঝখানে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কোন নদী? একজন একটু উত্তর করে ফেলো। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা সবাই জানো। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে আত্রাই। এবং চলন বিল প্রবাহিত হচ্ছে 3টা জেলা জুড়ে, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ, এই 3টা জেলা জুড়ে হচ্ছে চলন বিল প্রবাহিত হচ্ছে এবং চলন বিলের ভিতর দিয়ে প্রবাহিত নদী হচ্ছে আত্রাই। তারপরের প্রশ্নে যাই। ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে? ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে? ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে? দ্রুত উত্তর করে ফেলো। একটু দ্রুত উত্তর করে ফেলো। ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে? ডাউকি ফল্টে যে ভূমিকম্পটা হয় এবং এর পরবর্তীতে হচ্ছে একটা নদীর গতিপথ সরাসরি সোজা দিকে প্রবাহিত হচ্ছে এবং পুরাতনটা হচ্ছে ময়মনসিংহের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। এটার উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। যে আমরা পড়েছিলাম আজকে হচ্ছে দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ। এই দেওয়ানগঞ্জে হচ্ছে ডাউকি ফল্টে যে ভূমিকম্পটা হয় 1787 সালে, এই ভূমিকম্পের ফলে এই নদীটির গতিপথ পরিবর্তিত হয় এবং সোজা যে নদীটি প্রবাহিত হতে শুরু করে এর নাম হচ্ছে যমুনা। এর নাম হচ্ছে যমুনা। তারপরের প্রশ্নে যাই। দেখো, বাংলাদেশের দীর্ঘতম নদী, বাংলাদেশের দীর্ঘতম নদী, দ্রুত একটু উত্তর করে ফেলো। আরেকটা কথা সবসময় মনে রাখবে যে তোমরা স্বপ্ন পূরণের জন্য একটা স্টেপ রয়েছে। দেখো কেমন স্টেপ, আমি প্রথম ক্লাসে হয়তো বলেছিলাম। ধরে নাও তুমি এই জায়গাটুকুতে অবস্থান করতেছো আর তোমার স্বপ্নটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে ডিইউ, আরইউ, যে বিশ্ববিদ্যালয়ে তোমার পছন্দ বা ইচ্ছে পড়ার। এই স্বপ্নটা পূরণের জন্য তোমার এই পর্যন্ত যেতে হবে এবং এই পর্যন্ত যাওয়ার জন্য তোমার প্রত্যেক দিন একটা করে স্টেপ নিতে হবে। মানে হচ্ছে প্রত্যেক দিন নিয়মিত অনেক পড়াশোনা করতে হবে। কিন্তু তুমি যদি এই স্টেপটা প্রত্যেক দিন না নাও তাহলে তুমি পিছিয়ে পড়বে। কিন্তু এই জায়গায় তো অনেক মানুষ রয়েছে যারা প্রত্যেক দিন নিয়মিত স্টেপ নিবে এবং একদিন এই স্বপ্নটা পূরণ করে ফেলবে। তুমি প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করবে, আমি যে এই স্বপ্নটা দেখতেছি, এই স্বপ্নটা পূরণের জন্য আমি প্রত্যেক দিন নিয়মিত পড়াশোনা করতেছি বা নিয়মিত একটা স্টেপ দিচ্ছি কিনা। এই যে আজকের ক্লাসে তোমাদের উপস্থিতি খুবই নগণ্য, মানে হচ্ছে খুবই সংখ্যায় কম। এই যে তোমাদের আগ্রহ, প্রথম দিকেই যদি এমন আগ্রহ হয়, এইটা হচ্ছে
প্রথম দিক মানে মর্নিং শোজ দ্য ডেজ, মানে হচ্ছে প্রথম দিককার তোমাদের আগ্রহটাই হচ্ছে কতটা এগিয়ে নিয়ে যাবে এটা ডিপেন্ড করে তোমাদের উপর। তাহলে এই যে স্বপ্ন পূরণের রাস্তাটা, তুমি যেখানে একটা স্টেপ দিচ্ছ না, অনেকে কিন্তু সেখানে দৌড়াচ্ছে এই স্বপ্নটা নিজের করে নেওয়ার জন্য। তো প্রত্যেক দিন নিজেকে এই প্রশ্নটা করবে, আমি স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত কিনা, আমি স্বপ্ন পূরণের জন্য প্রত্যেক দিন একটা করে স্টেপ দিচ্ছি কিনা। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর করে ফেলেছে অনেকেই, যেটা হচ্ছে পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী আসলে হবে পদ্মা। দীর্ঘতম নদী এটা হচ্ছে পদ্মা, দীর্ঘতম নদী এটা হচ্ছে পদ্মা। তারপর যদি আসে গভীরতম বা প্রশস্ততম, গভীরতম প্রশস্ততম, গভীরতম প্রশস্ততম এইটা আসলে হচ্ছে মেঘনা। আর যদি আসে খরস্রোতা, খরস্রোতা যদি আসে সেক্ষেত্রে হবে কর্ণফুলী। কনফিউশনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আর সব থেকে বেশি চর সমৃদ্ধ নদী এটা হচ্ছে, চর সমৃদ্ধ যে নদী এটা হচ্ছে যমুনা। একটা বিষয় আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, দুইটা টার্ম রয়েছে, নদীর শিকস্তি, নদী দেখো কি কি টার্ম, নদী শিকস্তি, নদী পয়স্তি। দেখো যারা শিকস্তি, শিকস্তি মানে হচ্ছে এই দন্তাস্ব দিয়ে মনে রাখবা হচ্ছে যারা সর্বহারা, মানে হচ্ছে নদী ভাঙনের ফলে যারা সর্বহারা হয় এরা হচ্ছে নদী শিকস্তি। দন্তাস্ব দিয়ে মনে রাখবা হচ্ছে সর্বহারা, সর্বহারা মানে হচ্ছে এরা নদী ভাঙনের ফলে সব হারিয়ে ফেলে, এরা হচ্ছে নদী শিকস্তি। নদী পয়স্তি মানে হচ্ছে নতুন করে চর জাগলে যেখানে গিয়ে মানুষ বসবাস করা শুরু করে, এটা হচ্ছে নদী পয়স্তি। এই প দিয়ে মনে রাখবা পায়, এই টার্মটাও পরীক্ষা আসে, পায়, নদী পয়স্তি। ঠিক আছে, এইটা একটু মনে রাখবা সুন্দর করে। তারপরের প্রশ্নে যাই, দেখো কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়, একটু উত্তর করে ফেলো দ্রুত। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়, একটু উত্তর করে ফেলো দ্রুত। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? হ্যাঁ, মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা থেকে। আচ্ছা ধরে নাও তুমি জানো না, বাকিগুলো তুমি অপশন বাদ দিয়েও পেরে ফেলবে। দেখো তিব্বতের মানস সরোবর, কৈলাস শৃঙ্গের মানস সরোবর এই জায়গা থেকে হচ্ছে ব্রহ্মপুত্র, তাহলে এই অপশন আগেই বাদ। ব্রহ্মপুত্র এটা তুমি জানো, তোমার মনে হচ্ছে না যে হচ্ছে আমার যে কর্ণফুলী নদীর উৎপত্তি এটা আমার মনে পড়ছে না, তো সেক্ষেত্রে আমি কিভাবে মনে রাখবো? সিকিমের পার্বত্য অঞ্চল এই জায়গা থেকে উৎপত্তি হয় করতোয়া এবং তিস্তা, করতোয়া এবং হচ্ছে তিস্তা, এইটাও বাদ। লামার মইবার পর্বত এখান থেকে হচ্ছে মাতামুহুরি, তাহলে এইটা অপশন বাদ, শুধু রইল এই অপশন। তাহলে উত্তর তো হবে এটাই। বাকি অপশন বাদ দিয়েও তোমরা উত্তর করতে পারো। তারপর হচ্ছে তিস্তা নদীর উৎপত্তি স্থল, এখন যদি মনে না থাকে এখান থেকে অপশন দেখেও তোমরা বাদ দিতে পারো। আগের প্রশ্নের লুসাই পাহাড় ছিল, এটা আগেই বাদ, যে কর্ণফুলীর এটা ছিল, তাহলে একটা অপশন আগেই বাদ। তাহলে বাকি তিনটা থেকে একটু বাদ দিয়ে উত্তর করে ফেলো দ্রুত। দ্রুত উত্তর করে ফেলো। একটু দ্রুত উত্তর করে ফেলো। দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? হ্যাঁ, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ এটা থেকে হচ্ছে পদ্মা, এটা থেকে হচ্ছে পদ্মা। লিখতে গেলে অনেক সময় অক্ষরটা স্পষ্ট আসে না।
পদ্মা, তাহলে এটা অপশন বাদ। কৈলাসহৃঙ্গের মানস সরোবর এখান থেকে হচ্ছে ব্রহ্মপুত্র, তাহলে অপশন এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দোলাই কোন নদীর পূর্ব নাম? দোলাই কোন নদীর পূর্ব নাম? দ্রুত উত্তর করে ফেলো। দোলাই কোন নদীর পূর্ব নাম? দোলাই কোন নদীর পূর্ব নাম? যমুনা নদীর পূর্ব নাম আমরা পড়লাম একটু আগে, হচ্ছে জোনাই। যমুনার পূর্ব নাম হচ্ছে জোনাই। তারপর পদ্মার পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা। পদ্মার পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা। সুরমার পূর্ব নাম যদি আমরা বলি ওই দিক দিয়ে বরাক আর হচ্ছে তুই ভাই, এগুলো বলতে পারি। তো এইটাও উত্তর হচ্ছে না, তাহলে এটার উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। এটার উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। দোলাই কোন নদীর পূর্ব নাম? এটা হচ্ছে বুড়িগঙ্গা। 8, পরের প্রশ্ন, এটার একটু উত্তর করে ফেলো। বাংলাদেশ কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? মানে হচ্ছে বলেছিলাম না যে কার্প জাতীয় মাছের পোনা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় কোন নদীতে? এটা একটু উত্তর করে ফেলো। কার্প জাতীয় মাছের পোনা উৎপন্ন হয় কোন নদীতে? বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়। বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয় কোন নদী থেকে? করতোয়া নদী নিয়ে তো আমরা এরকম কিছু আজকে পড়িনি। হালদা, একজন উত্তর করেছে হালদা। হ্যাঁ, হালদা নদী হচ্ছে বাংলাদেশের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই নদীর উৎপত্তিও বাংলাদেশে, শেষও হচ্ছে বাংলাদেশে, এবং তারপর হচ্ছে এই নদীতে কার্প জাতীয় মাছের পোনা উৎপন্ন হয়। তারপর নদীর শিকস্তি, দেখো এটার উত্তর কি হবে? নদীর শিকস্তি। নদীর শিকস্তি আমি কিন্তু এই টার্মটা বুঝিয়ে দিয়েছি, আজকেই একটু আগেই বুঝিয়ে দিয়েছি, এটা কারো ভুল করা চলবে না। উত্তর করে ফেলো দ্রুত। এইটার উত্তর করে ফেলো দ্রুত। নদীর শিকস্তি কারা? নদীর শিকস্তি কারা? দেখো নদীতে চর জাগলে যারা দখল করতে যায়, এটা হলে হতো নদী পয়স্তি, মানে হচ্ছে নতুন করে বসবাস করতে যায়, এটা হলে হচ্ছে নদী পয়স্তি হতো। তাহলে পূজা পার্বণে যারা নদীতে স্নান করতে যায়, এটাও পড়িনি আমরা। তাহলে নদীতে ভাঙনে সর্বশান্ত, এখানেও দন্তাস্য রয়েছে, এখানেও দন্তাস্য, এটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি যে নদী ভাঙনের ফলে সর্বশান্ত যে মানুষ তাদেরকে বলা হয় নদীর শিকস্তি। যারা এটা উত্তর করেছে তাদের উত্তর সঠিক হয়েছে। লাস্ট প্রশ্ন, এবং এইটার সাথে তোমাদের কোনো প্রশ্ন থাকলে নদ নদী নিয়ে এই অংশটুকু পড়লেই পরীক্ষায় কভার হয়ে যায়। অনেকেই বিস্তারিত পড়তে যায়, প্রত্যেকটা নদী সম্পর্কিত তথ্য পড়তে যায়, কিন্তু ওই তথ্যগুলো মনে থাকবে না। আমি যেটুকু পড়ালাম এইটুকুই তোমরা একটু ভুলে যাবে, কারণ হচ্ছে যারা আগের মানচিত্রটা খুব সুন্দর করে ক্লিয়ার করনি, মানে হচ্ছে প্রথম লেকচারটা আমরা যেটা নিয়েছিলাম এইটা যারা ক্লিয়ার করনি, সেক্ষেত্রে এইটুকু মনে রাখাই তোমরা হিমশিম খাবে। কিন্তু যদি সব তথ্য একসাথে মুখস্থ করতে যাও তাহলে কিন্তু আরও ঝামেলা হয়ে যাবে। ওকে, তাহলে এই প্রশ্নটা উত্তর করে ফেলো, এবং তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু উত্তর বলো। এটা উত্তরের সাথে সাথে এই প্রশ্নটাও করে ফেলো। আমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা শুনে সমাধান করে তারপর হচ্ছে আজকের ক্লাস শেষ করব। এই প্রশ্নের উত্তর করে দাও। 10-এর উত্তর কি হবে? আর এখন থেকেই একটুকু সময় তোমরা নষ্ট করবে না, এই সময়টুকুই হচ্ছে তোমাদের লাইফের আগে, এইচএসসির আগে পর্যন্ত যা করেছো, এইচএসসির আগে পর্যন্ত যা করেছো হয় এইটাকে একদম ভুলিয়ে দিবে, এই অর্জনটাকে একদম হয়তো অনেক উপরে নিয়ে যাবে, না হলে একদম লান করে দিবে। যে এইচএসসির আগে পর্যন্ত রেজাল্ট মোটামুটি করে আসছো তারও সুযোগ আছে হিরো হওয়ার, আবার যে অনেক ভালো রেজাল্ট করে আসছো তারও ডাউন হওয়ার সুযোগ রয়েছে। মানে হচ্ছে এই পর্যন্ত তোমাকে এরপরে আর কেউ জিজ্ঞাসা করবে না, এইচএসসি রেজাল্টের পরবর্তীতে আর কেউ জিজ্ঞাসা করবে না। তখন জিজ্ঞাসা করবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, তখন জিজ্ঞাসা করবে এইটা, তখন আর তোমার এই 12 বছরে তুমি যা করেছো এইটা তখন আর কেউ জিজ্ঞাসা করবে না। ওকে, তো এই সুযোগটা সবাই কাজে লাগাও এবং এই সময়টা কেউ নষ্ট করিও না। তাহলে এইটার উত্তর কি করেছো তোমরা? হবিগঞ্জের আজমেরীগঞ্জ। কে উত্তর করেছে এটা? একজন উত্তর করেছো বি, পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী কোথায় মিলিত হয়? হবিগঞ্জের আজমেরীগঞ্জে তো আমরা পড়েছি হচ্ছে সুরমা এবং কুশিয়ারা।
সুরমা এবং কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা। পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। দেখো, পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। দীর্ঘতম নদী এটা হচ্ছে নীলনদ। আর পানি প্রবাহের দিক থেকে সবথেকে বড় নদী হচ্ছে আমাজন। এই দুইটা তথ্য মনে রাখবে। আর এইটার সাথে আন্তর্জাতিক নদীগুলো থেকে প্রশ্ন আসে, এই নদীগুলোর উৎপত্তি এবং কোন মহাদেশের নদীগুলো, কোন কোন নদীগুলো গুরুত্বপূর্ণ। যেমন এটা হচ্ছে আফ্রিকার গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তারপর মিসিসিপি মৌসুরি, এই নদীটা গুরুত্বপূর্ণ। তারপর বলগা দানিউব, এই নদীগুলো গুরুত্বপূর্ণ। জাস্ট এইগুলো পড়লেই হবে। আমাদের অ্যাডমিশন জার্নিটা হচ্ছে কতটুকু তুমি সিলেবাসটা বাদ দিয়ে পড়তে পারবে। তোমার পুরো সিলেবাসটা ওইভাবে পড়তে পারে না, কোন টপিক থেকে প্রশ্ন আসে না এইটা তুমি আগে হচ্ছে প্রশ্নের সমাধানের মাধ্যমে নিজেকে তৈরি করবে। তার পরবর্তীতে তুমি সিলেবাসটা বাদ দিয়ে যে জায়গা থেকে প্রশ্ন হয় পিক করে প্রশ্ন, ওই অংশটুকু পড়লেই হচ্ছে মনে রাখতে পারলেই তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবে। অনেকে দেখবে অনেক পড়ে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা তারা পায় না। ওকে, তো এই যে তোমাদের চিত্রের মাধ্যমে এই অংশগুলো এইভাবে পড়লে তোমাদের অনেক মানে প্রেশার মাথায় কম হবে, তারপর হচ্ছে তথ্যগুলো সহজে মনে থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটার উত্তর হবে কিশোরগঞ্জের ভৈরব বাজার। এই অংশে হচ্ছে ব্রহ্মপুত্র কালনি। একজন কমেন্ট করেছে, স্যার দারুণ ক্লাস, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই ক্লাসে আজকে আমাদের স্টুডেন্টের সংখ্যা খুবই কম, এর জন্য আমি অনেকটা হতাশ। আগের ক্লাসেও যেমন ছিল এই ক্লাসেও ঠিক ওই রকমই, কিন্তু অন্য ক্লাসগুলোতে বেশি ছিল। তোমাদের আগ্রহের জায়গাটায় সাধারণ জ্ঞানটাকে অনেক প্রায়োরিটি দিতে হবে। দেখো, তোমাদের এমসিকিউয়ে ইংলিশে থাকে হচ্ছে কত মার্ক? 15। বাংলায় থাকে 15। জিকেতে থাকে হচ্ছে 30। জিকেতে মার্ক হচ্ছে তোমার 30। এই জিকেটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার রিটেন খাতাটা দেখবে কিনা এইটার উপর। কারণ হচ্ছে তুমি যদি এইগুলাতে 5 বা 7 করে পেয়ে যাও, তাহলেও তুমি যে মার্ক পাবে, পাস করার পরও তোমার রিটেন খাতা হয়তো দেখা হবে না। কারণ হচ্ছে রিটেন খাতা তো দেখে হচ্ছে মানে হচ্ছে সিটের যতগুলো সিট রয়েছে এর 3 থেকে 5 গুণ। তো সেক্ষেত্রে এর ভিতরে ঢুকতে গেলে তোমার অবশ্যই সাধারণ জ্ঞানে ভালো করতে হবে। আর সাধারণ জ্ঞানটাই তোমার সিরিয়াল অনেক দূর এগিয়ে রাখবে। তো এই ক্ষেত্রে সাধারণ জ্ঞানের গুরুত্বটা অনেক বেশি। কিন্তু তোমরা ক্লাসে হচ্ছে অনেক কম সংখ্যক উপস্থিত থাকো। এতবার তোমাদের রিমাইন্ডার দেওয়ার পরও তোমরা ক্লাসে অনেক কম উপস্থিত থাকো। তো সাধারণ জ্ঞানটায় তোমরা আমার সাথে থাকলে এই যে এইভাবে সুন্দর করে তোমাদের গুছিয়ে দিব এবং শেষ পর্যায়ে দেখবে তোমরা সবাই এই 30 মার্কের ভিতরে হচ্ছে 24 প্লাস করে তুলতে পারতেছো। মানে অল্প পরিশ্রমে তুলতে পারবে। অনেকে হচ্ছে অনেক পড়াশোনা করেও শেষে কনফিউশনে হচ্ছে ভালো মার্ক অর্জন করতে পারবে না, মনে থাকবে না এই কারণে। কিন্তু তোমাদের জন্য আমরা এমন করে সাজিয়ে দিব প্রশ্নগুলো, তোমরা জাস্ট পড়বে এবং মানচিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করে তথ্যগুলো মনে রাখবে। এই কাজটুকু তোমাদের করতে হবে। ওকে, নেক্সট ক্লাসের শিডিউল তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, তো আর কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো। আর কোনো প্রশ্ন, সেটা আন্তর্জাতিক হোক বাংলাদেশ হোক, কোনো প্রশ্ন থাকলে একটু করে ফেলো, না হলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। আর সব থেকে বড় কথা, এই সময়টা কেউ নষ্ট করো না, কারণ এই এইচএসসির সকল অর্জন তোমার এই অ্যাডমিশনের উপর ডিপেন্ড করতেছে। আবার আগের সকল খারাপ অর্জনকে তুমি মুছে ফেলতে পারো এই 1 টাকা ভালো প্রিপারেশনের মাধ্যমে এবং ভালো একটা ভার্সিটির সিট অর্জন করার মাধ্যমে। তোমাদের অন্য কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু বলো। আর কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। ওকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সকলের উপস্থিতি থাকবে, এটাই কামনা করি যে এরপরে ক্লাসে হচ্ছে তোমরা অনেক বেশি উপস্থিত থাকবে। আর প্রথম যারা আগের ক্লাসটি করনি, 1 নাম্বার লেকচারটা মাস্ট তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে মুখস্থ করবে। দেখবে বাংলাদেশ বিষয় বলি, নদ নদী বলো, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলো, মুক্তিযুদ্ধের সেক্টর বলো, এগুলো দেখবা খুব সহজে তোমার মনে থাকবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।